সুপ্রিয় দর্শক, এসএটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় কেমন চাই অমর ২১শে বইমেলা। আর এই আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ, প্রকাশনা সংস্থা অন্বেষার কর্ণধার প্রকাশক মোহাম্মদ শাহাদাত হোসেন। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরুতে আমি ফরিদ আহমেদ আপনার কাছে যেতে চাই। আমরা অমর ২১শে বইমেলা নিয়ে আজ আলোচনা করব। আপনি জানেন, বাঙালির প্রাণের উৎসব, প্রাণের মেলা বইমেলা, বাঙালির সংস্কৃতি এবং বাংলাদেশের মানুষের যে সৃজনশীলতার যে জায়গা, সেটি অমর ২১শে বইমেলাকে ঘিরে। এবারে করোনা, গত বছরের অভিজ্ঞতা থেকে এবারেরও তো একই সিচুয়েশন, একই অবস্থা। আসলে বইমেলা নিয়ে আপনারা কতটা আশাবাদী প্রকাশকরা? আপনাকে অনেক ধন্যবাদ। অমর ২১শে বইমেলা প্রাণের মেলা, এটা আপনি শুরুতেই বলছেন, এবং প্রাণের প্রিয় যে বিষয়গুলো থাকে সেগুলোর ব্যাপারে সবসময় আশা রাখতে হয়, নিরাশা হওয়া যায় না। এবং আমরা সবসময় আশা রাখি, আমরা আশাবাদী এবং ভালো আশা রাখি। ফেব্রুয়ারি বইমেলা নিয়ে শুধু আমাদের যে স্বপ্ন সেটা না, এটা একটা পরম্পরা, বাংলাদেশের সংস্কৃতির ঐতিহ্য, যে ধারাবাহিকতাটা কিন্তু আমরা চলমান রেখেছি। এবং এটা কিন্তু এখন বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের সবচেয়ে বড় উৎসব, শুধু বাংলাদেশের ভিতরে না, বাঙালিদের সারা বিশ্বে যে যেখানে আছে তাদের সবার মাঝে এটা। এবং এই কথাটিও অসম্পূর্ণ, শুধু বাঙালি না, ভিনদেশিরাও কিন্তু এখন এই অমর ২১শে বইমেলা সম্পর্কে জানেন এবং এটা সম্পর্কে খোঁজ রাখেন। যদি সে সাংস্কৃতিক লাইনের লোক হন, সাংবাদিক হন, লেখক হন, তাহলে এটা খুব ভালো করে জানেন। আমি একটি সমিতির সভাপতি হিসেবে, যে প্রকাশকদের আন্তর্জাতিক যে সংস্থা IPA, ইন্টারন্যাশনাল পাবলিশার অ্যাসোসিয়েশন, সেই ইন্টারন্যাশনাল পাবলিশার অ্যাসোসিয়েশনের সদস্য আমরা, এবং ইন্টারন্যাশনাল পাবলিশার অ্যাসোসিয়েশনের যে সভাপতি, সেক্রেটারি জেনারেল, তাদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক এবং অনেকবার তাদের সাথে আমার কথা হয়েছে। তাদের ওই এজিএম, ইয়ারলি এজিএমটা হয় জার্মানির ফ্রাঙ্কফুর্টে, সেখানে আমি একাধিকবার অংশগ্রহণ করেছি। আমাদের প্যাভিলিয়নে তারা এসে আমাদের সাথে হৃদ্যতাপূর্ণভাবে আলোচনা করেছে। অর্থাৎ আমি এর জন্য বলতে চাচ্ছি যে এই IPA-র মাধ্যমেও কিন্তু IPA-র সদস্য সবগুলো দেশও কিন্তু এই বইমেলাটা সম্পর্কে, ফেব্রুয়ারি বইমেলা সম্পর্কে জানে, খুব ভালো করে জানে। এর জন্য আমি বললাম যে এই বইমেলাটার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখা বা ধারাবাহিকতা রক্ষা করাও কিন্তু আমাদের একটা জাতীয় দায়িত্ব, যেটা আমরা পালন করছি। এবং বিশেষ করে ২০২১ সালের কথা যদি বলা হয়, ২০২১ সালে করোনার যে অবস্থা, সেটা ২০২০ সালের মার্চে করোনার সাথে আমরা প্রথম পরিচিত হলাম। করোনার সব সেক্টরের মতো প্রকাশনা খাতও তো ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু ক্ষতিগ্রস্তই না, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু তারপরও ২০২১ সালের অসময়ে অমর ২১শে বইমেলাটা প্রকাশকরা কন্টিনিউ করেছে শুধুমাত্র ধারাবাহিকতা রক্ষার কারণে। এবং একই কারণে ২০২২-এর পরিস্থিতি যেদিকেই যাক, যখনই কিছুটা অনুকূলে আসবে তখনই আমরা বইমেলা করতে চাই। আপনি কি মনে করেন যে এই বইমেলার মাধ্যমে করোনার যে ছোবলে প্রকাশনা খাতে যে ক্ষতি হয়েছে, প্রকাশকরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার কিছুটা হলেও তারা একটা আশার আলো দেখতে পারে এটার মধ্যে? প্রকাশকরা যে ক্ষতিগ্রস্ত গত ২ বছর, ১ বছর ১০ মাস ধরে করোনার কারণে হচ্ছে, এটাকে কিন্তু পুষিয়ে নিতে বা যেটাকে বলে মেকআপ করতে ৫ বছর সময় লাগবে। এটা একটা দুইটা বইমেলাতে হবে না। কিন্তু বইমেলাগুলো হয়তো আর্থিক ক্ষতিটা পুষিয়ে উঠবে না, কিন্তু আমি যেটা আগেই বলেছি যে ধারাবাহিকতা, বই মেলার ধারাবাহিকতা, প্রকাশনার ধারাবাহিকতা এবং আমাদের পাঠকদেরকে ভুলে যেতে দেওয়া যাবে না। আমাদের দেশে পাঠক কিন্তু খুব কম, আমাদের পাঠকরা একটু পিছপা বই পাঠের ব্যাপারে। এই বইমেলাটা বছরে একবার পাঠকদেরকে উজ্জীবিত করে। এবং যদি এমন হতো ২১শে আমরা বইমেলাটা না করতাম, ২২শে বইমেলাটা যদি না হতো, তাহলে কিন্তু এই পাঠকগুলোকে খুঁজে পেতে আমাদের বা তাদেরকে আবার তৈরি করতে আমাদের ১০ বছর সময় লাগতো।
যেখানে আমি বলছি যে করোনার এই ক্ষতি আমাদের পুষিয়ে নিতে 5 বছর সময় লাগবে, সেখানে পাঠকগুলো তৈরি করতে আমাদের 10 বছর সময় লাগতো। সুতরাং সব মিলিয়ে ধারাবাহিকতা রক্ষার স্বার্থে বইমেলা হতো, বইমেলা প্রয়োজন। ফরিদ আহমেদ, আপনার কাছে আবার আসবো আমি। মোহাম্মদ শাহাদাত হোসেন, যেটি ফরিদ আহমেদ বলছিলেন যে ধারাবাহিকতা রক্ষার জন্য হলেও বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে ধারণ করতে হলে বইমেলার আয়োজন দরকার। আসলে এই আয়োজনে করোনার মধ্যে প্রকাশকদের প্রস্তুতিটা কেমন, আপনার কাছে আমি এটি প্রথমে জানতে চাই। আসলে বইমেলা, বই এমন একটা পণ্য মানে যেটার জন্য প্রস্তুতির ব্যাপক সময় লাগে। আমরা কিন্তু গত বইমেলার পরেই এই 2022 বইমেলার জন্য প্রস্তুতি নিয়েছি। আমরা লেখকের কাছ থেকে পাণ্ডুলিপি সংগ্রহ করেছি, আর একটা পাণ্ডুলিপি প্রুফ রিডিং, সম্পাদনা, অনেকগুলি ধাপ পার করে তারপরে একটা বই করতে হয়। তো সেই হিসাবে কিন্তু আমাদের সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই আছি আমরা, যে বইমেলা হবে এবং সেই বইমেলায় অংশগ্রহণ করব এবং আমাদের বই পাঠক আসবে। যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে এটা আমাদেরকে কিছুটা শঙ্কিত অবশ্যই করেছে, কারণ যথাসময়ে বইমেলাটা হলো না ফেব্রুয়ারি। কারণ ফেব্রুয়ারি মাসের বইমেলাটা আর অন্য সময়ের বইমেলা, কারণ গত বইমেলায় আমরা দেখেছি যে এটা ফেব্রুয়ারি মাসে না হওয়ার কারণে পাঠক কিন্তু আরও শূন্যের কোঠায় চলে গেছে। সুতরাং ফেব্রুয়ারি মাসে বইমেলাটা হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ ছিল আমাদের কাছে। তো এখনও যে সময় বেঁধে দেওয়া হয়েছে যে অর্ধেক মাস বইমেলা হবে না, কিন্তু আমরা আশা করব যে বাকি সময় যতটুকু আমরা পাই সেই সময়েও যদি বইমেলাটা কোনোভাবে করা যায়। কারণ একটা জিনিস লক্ষণীয়, যে করোনা আছে এটা অস্বীকারের উপায় নাই, কিন্তু সাথে সাথে এই জিনিসটাও আছে যে আমাদের এখানে যারা আসে তারা কিন্তু সচেতন নাগরিক, তারা কিন্তু মাস্ক ব্যবহার করেন। বাংলা একাডেমি তাদের ঘোষণায় বারবার বলে দিচ্ছেন, আমরা যারা স্টল নিচ্ছি আমরাও কিন্তু মাস্ক বরাদ্দ দিচ্ছি, মানে আমাদেরও একটা প্রস্তুতি কিন্তু থাকে। অর্থাৎ এই পরিবেশেও বইমেলাটা যদি করার ইচ্ছে থাকে, আমার মনে হয় যে একটু ব্যাপকভাবে প্রস্তুতি নিলে সচেতনভাবে আমরা বইমেলাটা করতে পারি। না, যে সুপরিসর জায়গায় বইমেলা হচ্ছিল গত কয়েক বছর ধরে, সেখানে তো আর একটু বড় আয়োজনে বড় বিশেষ ব্যবস্থা নেওয়া যেতে পারতো। সেখানে আয়োজক কমিটির সাথে কি আপনাদের এ বিষয়ে কোনো কথা হয়েছে? সভাপতি এ বিষয়ে ভালো বলতে পারবেন, তবে যে বিষয়টা আমি মনে করি যে ভিতরে যে পরিমাণ জায়গা, ব্যাপক জায়গা এবং বইয়ের স্টলগুলি, গতবার আপনি হয়তো গিয়েছেন দেখেছেন যে অনেক দূরত্ব বজায় রেখে কিন্তু স্টলগুলি নির্মাণ করা হয়েছে, এবারও তার ব্যত্যয় ঘটেনি। সুতরাং সেই দিক দিয়ে তো আমার মনে হয় না খুব একটা সমস্যা হওয়ার কথা। আর যে পরিমাণ করোনা এখন আছে, এটা যদি না বাড়ে তাইলে তো মেলাটা করা যায়, আমি যেটা মনে করি। তার মানে আমি চাচ্ছি আসলে ফেব্রুয়ারি মাসে যে কোনো উপায় হোক বইমেলাটা হোক। বইমেলাটা যেমন আমাদের প্রাণের বইমেলা, আমাদের ঐতিহ্যের বইমেলা, সুতরাং বইমেলাটা আবার ফেব্রুয়ারি মাসে হওয়াটা তো গুরুত্বপূর্ণ। ফরিদ শাহাদাত হোসেন, যেটি আপনি বলছিলেন যে মেলাটি গুরুত্বপূর্ণ, আপনি একজন প্রকাশক হিসেবে আমাদের 21শে বইমেলাকে কিভাবে দেখেন? সারা বিশ্বে তো বিভিন্ন দেশেই বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে, তার সাথে আমরা আমাদের মেলাকে কতটা সমৃদ্ধ করতে পেরেছি বই দিয়ে, জ্ঞানের ভাণ্ডার দিয়ে? বইমেলাটা আসলে প্রথম দিকে বলেন, যদি প্রস্তুতির ব্যাপকতা বলেন, যে আগে যে ছোট পরিসরে মেলাটা হতো এখন বড় পরিসরে হচ্ছে, এবং আমাদের যে পাঠক কিন্তু বইমেলাটা কেন? বইমেলাটা অনেকগুলি কারণের সাথে বইমেলা, যে শুধু একটা বই বিক্রির উদ্দেশ্যে এখানে বইমেলাটা না, এখানে পাঠক তৈরি করা একটা বইমেলা, লেখক পাঠকের সাথে সমন্বয়ের একটা বইমেলা, সব কিছু মিলেই কিন্তু একটা বইমেলা। এবং আমরা দেখেন বইয়ের প্রোডাকশন বলেন, কলকাতা বা অন্যান্য দেশের যে বই এবং আমাদের দেশের যে বই, আপনি যদি প্রোডাকশনের দিকে চিন্তা করেন, বিষয়বস্তুর দিকে চিন্তা করেন, আমরা কিন্তু পিছিয়ে নেই, আমরা কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছি এবং আমরা ভালো ভালো বিষয় নিয়ে চলে আসছি এবং ভালো ভালো পাণ্ডুলিপি আমরা সংগ্রহের চেষ্টা করছি। যদি আমরা ভালো পাণ্ডুলিপি পাই, সবাই উদ্গ্রীব থাকি আমরা বই করার জন্য। তো সব দিক থেকে মানে আস্তে আস্তে এটা ডেভেলপ হচ্ছে এবং ভবিষ্যতে আরও হবে, এটা তো ধারাবাহিকতার একটা অংশ। জি, শাহাদাত হোসেন, আপনার কাছে আবার আসবো আমি। ফরিদ আহমেদ, যেটি শাহাদাত হোসেন বলছিলেন যে ধারাবাহিকভাবে আমরা সামনের দিকে এগোচ্ছি, আমাদের এই বইমেলাটি কি হতে পারে না পৃথিবীতে একটি দৃষ্টান্ত বা সারা বিশ্বের মানুষ এটি আন্তর্জাতিক মানের একটি বইমেলায় নিয়ে যাওয়ার জন্য? সে ধরনের কোনো চিন্তা আপনাদের আছে কিনা? প্রতিটি আয়োজনের বা প্রতিটি ইভেন্টসের কিছু মানে কি মৌলিক ক্রাইটেরিয়া যদি বলি, গুণাবলী থাকে এবং সেভাবেই কিন্তু সেটা এগোয়। অমর 21শে বইমেলাটার আমরা তৈরি করেছি আমাদের ভাষা আন্দোলন, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতার চেতনাকে ধারণ করে। পৃথিবীর অন্য কোনো বইমেলার সাথে এই বইমেলাটা মিলবে না। প্রথমত, আমি ওয়ার্ল্ডের অনেকগুলো বইমেলায় গিয়েছি, প্রতিটি বইমেলা হচ্ছে বাণিজ্যিক বইমেলা। আমাদের এই বইমেলাটা বাণিজ্য করার জন্য তৈরি হয় নাই, বইমেলাটি কিন্তু তৈরি হয়েছে ভাষা আন্দোলনের স্মৃতিকে ধারণ করার জন্য, জ্ঞান অন্বেষা থেকে এটিকে ধারণ করার জন্য।
সেখান থেকে এটা শুরু হয়েছে, যার ফলে আমরা কিন্তু শুরুর থেকে কখনো এই বইমেলাটাকে আন্তর্জাতিকভাবে তুলনা করতে যাইনি। হ্যাঁ, আপনি যে কথাটা বললেন সেটা একটা বিষয়, যে আন্তর্জাতিক মানে বই মেলাকে তোলার দরকার নেই, আন্তর্জাতিক মানে প্রকাশনাকে তুলতে হবে। এবং প্রকাশনার কিন্তু দুইটা বেসিক জিনিস থাকে, এটাও আবার অন্য অন্য কোনো ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে আপনি পাবেন না, যে এখানে একটা হচ্ছে মেধা, সেই মেধাকে বাণিজ্যের রূপ দেওয়া হচ্ছে, সেটা কিন্তু অন্য খুব কম ক্ষেত্রেই পাওয়া যাবে। কারণ সাহিত্যটা রচনা হচ্ছে কিন্তু সৃষ্টিশীলতা দিয়ে, সম্পূর্ণ এটা মেধার উপর নির্ভর করছে এবং একজন মানুষের সৃষ্টিশীলতার উপর নির্ভর করছে। এটাকে কোনো কাঠ খড় পুড়িয়ে, ইউরেনিয়াম দিয়ে, বিভিন্নভাবে বিদ্যুতায়িত করে কিন্তু এটাকে তৈরি করা যাবে না। এটাকে তৈরি করতে হবে তার ব্রেন, তার মেধা, তার হৃদয়, মন দিয়ে। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে এত যত্নের সৃষ্ট জিনিসটা কিন্তু পরবর্তী মুহূর্তে বাণিজ্যিক পণ্যে পরিণত হয়ে যাচ্ছে। কারণ এটা যখনই একটা বই, তখনই কিন্তু এটা বাণিজ্যিক পণ্য, এবং এই বাণিজ্যিক পণ্যটাকে আমাদের সাজাতে হয় কিন্তু বাণিজ্যটাকে মাথায় রেখে। প্রতিযোগিতা, কম্পেয়ার যদি বলেন, সেই কম্প্যারিজনটা ওয়ার্ল্ডের অন্য অন্য জায়গায় পাবলিকেশনস কীরকম হচ্ছে, কী কী ম্যাটেরিয়ালস ব্যবহার করছে, সেগুলো আমরা এখানে করতে পারি কি না, আমরা করছি। এবং এখানে পুরোপুরি বাণিজ্যিক বিষয়টি, যে কী ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করলে কী ধরনের প্রোডাকশন হবে, প্রাইস কোথায় চলে যাবে। আবার যদি একটু মধ্যবিত্তের নাগালে রাখতে হয়, প্রাইসিংটা যদি কমাতে হয়, তাহলে প্রোডাকশনের মান কমিয়ে নিয়ে আসতে হবে। তবে যে কথাটা আমাদের তরুণ প্রকাশক এবং ছোটো ভাই শাহাদাত বলছিল, যে প্রকাশনার এই মানের দিক থেকে কিন্তু আমরা এখন সাহস করি আন্তর্জাতিক যে কোনো তুলনা করতে। হ্যাঁ, হয়তো সব প্রোডাকশন আমরা ওই মানের নেই না, আপনাকে একটু আগে আমি বললাম যে মানের সাথে দামের সম্পর্ক আছে, সুতরাং আমরা পারলেও নেই না। কিন্তু আমাকে যদি যে কোনো একটা প্রোডাকশন দিয়ে বলা হয় এই প্রোডাকশনটা করে দিতে হবে, র মেটেরিয়ালস আমার জোগাড় করতে কোনো অসুবিধা হবে না, আমি আপনাকে সেই প্রোডাকশন বাংলাদেশে করে দিতে পারবো। সুতরাং প্রোডাকশনের দিক থেকে প্রকাশনা আন্তর্জাতিক মানে আছে, জাস্ট খালি আপনি নিয়ে যাওয়া দরকার। কিন্তু ওই সাহিত্য, সেই সাহিত্যটা হচ্ছে সৃষ্টির বিষয়, সেটার ক্ষেত্রে কিন্তু মন মানসিকতা এবং আপনার যে তুলনার যে দৃষ্টিভঙ্গি সেটা নির্ভর করছে। ফরিদ আহমেদ, আমরা একটা বিরতি নেব, বিরতির পর আবার শুনবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মোহাম্মদ শাহাদাত হোসেন, যেটি ফরিদ আহমেদ বলছিলেন যে মানের বিষয়টি, আমরা আপনার অভিজ্ঞতা কি বলে যে বইমেলায় আসলে কি ধরনের বইয়ের কাটতি বেশি থাকে? আমরা সবসময় দেখি সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য, কাটতি বাড়ানোর জন্য চটুল অনেক বই যেগুলো বহুল বিক্রিত হয়, কিন্তু সেগুলোর মান নিয়ে কিন্তু অনেক সময় প্রশ্ন ওঠে। আমরা আমাদের লেখাগুলোকে বা প্রকাশনাগুলোকে সেই জায়গায়, সেই মানের জায়গায় নিয়ে আসার জন্য কি আরও কোনো বেশি কাজ করা প্রয়োজন কিনা? আসলে যে জিনিসটা লক্ষণীয়, আমরা যেটা করি সাধারণত একটা ভালো বই, ভালো পাণ্ডুলিপি বাছাই করে একটা বই করার চেষ্টা করি, কিন্তু দেখা যাচ্ছে যে এখন অপেক্ষাকৃত তরুণদের মধ্যে এই ঘটনাটা বেশি ঘটে। কারণ তরুণদের বই করার জন্য আমাদের একটা চাহিদা থাকে, উদ্গ্রীব থাকি যে আমরা যে বইগুলি করার, নতুন তরুণ যারা আসবে, কারণ তারাই তো ভবিষ্যৎ সারথি হবে, তো সেই হিসাবে তাদের গুরুত্ব দেয়। কিন্তু লক্ষণীয় ব্যাপার যে দেখা যায় একজন একটা বই লিখেই সে বইটা প্রকাশের জন্য ব্যস্ত হয়ে পড়েন, কিন্তু একটা বই লিখলেই যে বই লেখা হয়ে যায় না, এটার জন্য অনেক গবেষণার প্রয়োজন, দীর্ঘদিন লেখার অভ্যাস প্রয়োজন, বা বিভিন্ন পত্রিকায় লিখে তার লেখক হওয়ার জন্য একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে লেখক হওয়া উচিত। সেই বিষয়টা মানুষ মানে অনেকে চাচ্ছে না, যে কারণে হঠাৎ এসে যদি কেউ বই করে চলে আসে এবং দেখা যায় হঠাৎ এসে চলে যাচ্ছে, তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের তো ভালো বই পাণ্ডুলিপি বাছাই করার বিষয়টা আমাদের থাকেই, আমাদের সময় দিতে হয়, একটা বই বাছাই করে করব, কিন্তু সার্বিকভাবে যদি চিন্তা করি
যে আমাদের দেখেন একটা বইমেলা কী পরিমাণ বই বের হচ্ছে, এবং এই বইগুলি আলোচনার মধ্যে এই বইগুলি পরবর্তী বছর থাকছে না। বইয়ের 4,500-5,000 বই একটা বইমেলায় বের হচ্ছে, কিন্তু আপনি 50টা বই খুঁজে পাচ্ছেন খুঁজে না। পাওয়া যাচ্ছে না। তো এটা তো একটা মানে অশনি সংকেত বলা চলে, কারণ এইভাবে তো আগানো যায় না, একটা সাহিত্য তো এইভাবে টিকতে পারে না। তো এই ক্ষেত্রে আমাদের যেমন করণীয় আছে ভালো বই বাছাইয়ের ক্ষেত্রে, লেখকদের অনেক বড় দায় এখানে, যে তারা যে লেখক হবে তাদের একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে লেখক হওয়াটা আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যে বললেন যে 5,000 প্রকাশনা হচ্ছে, সেখানে তো বছর শেষে আমরা 50টি বইয়ের কথাও স্মরণ রাখি না, বা কেউ পাঠকরা হয়তো মনেও রাখে না। কিন্তু এই 5,000 বই যে বের হলো, এর তো একটি আর্থিক প্রভাব প্রকাশকদের উপর পড়ে। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে তো বেশি সচেতন হওয়া বেশি প্রয়োজন কিনা? এখন হয় কি, কিছু বই ধরেন যে প্রচারের কিছু ক্ষেত্র এখন তৈরি হয়েছে, ফেসবুকের কল্যাণে বিভিন্নভাবে প্রচারের কারণে দেখা যায় যে একটা বই মান কতটুকু সেটা বিষয় না, কিন্তু তার প্রচারটা এতই বেশি যে প্রচারের কারণে কিছু বই বিক্রি হয়ে যাচ্ছে, এবং সেই কারণে বইটা ওই লেখক তৈরি হয়ে যাচ্ছে, মনে করছে যে আমি লেখক হয়ে গেলাম, কিন্তু কয়েক বছর পরে সে আর থাকবে না। কিন্তু এই সমস্যাটা মানে যেমন একদিনে তৈরি হয়নি, একদিনে সমাধানও সম্ভব না। এটাও যেমন আমি বললাম তো, আমাদের লেখক প্রকাশকদের যেমন একটা দায় আছে, লেখকদের দায়টাও আছে, যে তাদের পাণ্ডুলিপি ওই পরিমাণ করে, কারণ এখন আমরা সমিতির যারা সদস্য তারা হয়তো আমরা বলে দিলাম এই পাণ্ডুলিপিটা আমি প্রকাশ করব না, কিন্তু বইমেলায় আপনি গিয়ে দেখবেন স্টলের সংখ্যা কত, যারা সমিতির সদস্য না, যারা শুধু বইমেলাকে ঘিরে স্টল নিয়ে এসেছেন তারা বই করতেছেন। তো এইভাবে নানাভাবে বই প্রকাশিত হচ্ছে। এখানে একটা সমন্বয় দরকার, একটা আমার মনে হয় এখানে একটা নিয়ম নীতি দরকার। এই নিয়ম নীতির মধ্যে আসতে পারলে হয়তো এটার থেকে একটি বডি থাকা উচিত, যে বইমেলা আসলে কারা বই আনবেন কারা আনবেন না, এ ধরনের কিছু চিন্তা ভাবনা করা উচিত কিনা। যে সাদাত হোসেন, আপনাকে আবার আসবো আমি। ফরিদ আহমেদ, যেটি সাদাত হোসেন বলছিলেন যে মানহীন বইয়ের সংখ্যাই তো বেশি থাকে বইমেলাতে, যে 5,000-এর জায়গায় হয়তো 50-টির কথা আমরা স্মরণ করতে পারি, কিন্তু এই মান উন্নয়নে আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত? বিশেষ করে প্রকাশকদের ভূমিকাটা আপনি কীভাবে দেখেন? আমি আপনাকে এর আগেও একটু বলেছি যে সৃষ্টিশীল কাজের মান নির্ণয় করা, মানদণ্ডটি কোথায়? কারণ এটা তো মস্তিষ্ক থেকে নিঃসৃত কর্ম। হ্যাঁ, উৎপত্তি হয়, হৃদয় থেকে উৎপত্তি হয়। ভালোবাসার বিভিন্ন ধরনের রূপ থাকে, আমি ব্যাখ্যা করব না। পৃথিবী বিখ্যাত শিল্পী এমনও আছেন যিনি মানুষকে হত্যা করে সামনে বসে পেন্টিং করছেন, ওটাই ছিল তার সৃষ্টিশীলতা, এবং সে পৃথিবী বিখ্যাত শিল্পী, কিন্তু সে খুবই কঠিন একটা হৃদয়ের মানুষ। তো এখানে এই সৃজনশীল কাজের এরকম অনেক লেখক আছে নাম করা। ওয়ার অ্যান্ড পিসের লেখক লিও টলস্টয়ও তার ব্যক্তি জীবনে তিনি সোলজার ছিলেন, তিনি অনেক রূঢ় আচরণ করেছেন, পরবর্তীতে তিনি নামগুলো বলতে চাচ্ছি না, কারণ লেখক এগুলো হয়েছেন। তো এই আপনার সৃজনশীল কাজের এই সমস্যাটা আছে। তো সমস্যাটা সমাধানের জন্য উত্তম পথ, একমাত্র পথ আমি বলবো না, উত্তম পথ হচ্ছে অনেক বেশি পড়তে হবে। অনেক বেশি পড়লে, হ্যাঁ, অনেক বেশি জানলে আপনার লেখার মান উন্নয়ন ঘটবেই, এতে কোনো সন্দেহ নাই। ঠিক তার উল্টোটা আমাদের এখানে ঘটছে। আমাদের এখানে কেউ কিছু পড়ছে না। অন্তত 100টি বই পড়ার পরে আপনি যদি একটি বই লিখেন, তাহলে আপনার যে মানে কি চরম সমালোচক যিনি আছে তিনিও ওটা ফেলে দিতে পারবেন না। কিন্তু আমাদের এখানে ঠিক উল্টোটা হচ্ছে, আমি একটি বই পড়ে 100টা বই লেখার প্রবণতাটা বৃদ্ধি পাচ্ছে। তার অনেক কারণ আছে। কারণ হচ্ছে যে আমাদের তো জনসংখ্যা বেশি, সব জায়গাতেই আমাদের লোক বেশি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাঙালি একটু আবেগতাড়িত জাতি, এবং সৃজনশীল সাহিত্যটাই হচ্ছে আবেগের জায়গা। এখানে আমার মধ্যে একটু ভাব থাকলে আমি কবিতা লেখা শুরু করে দেই, আমার মধ্যে একটু কথা বলার থাকলে আমি একটা উপন্যাস লেখা শুরু করে দিই, আমি গ্রামের মুক্ত হাওয়াতে গেলে আমার মধ্যে ভাব চলে আসে। এবং আমাদের প্রযুক্তিটাও এখানে আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে যে প্রযুক্তি এত অ্যাভেলেবেল হয়ে গেছে, আমি বলবো প্রযুক্তি হাতের কাছে, যার জন্য বই প্রকাশ করাটা কঠিন কিছু নয় আগে যেটা ছিল। অর্থাৎ মনে হচ্ছে যে আমি কিছু লিখলাম, কাগজে তো লিখতে হয় না, কম্পিউটারও লেখা যায়, আমি কিছু লিখলাম এবং সেই লেখাটাকে বই আকারে প্রকাশ করাটা খুবই সহজ কাজ বলে অনেকে মনে করেন, এবং এর ফলে বইয়ের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে হয়তোবা এটাকে একেবারেই আমরা যদি
নিরাশার মতো দেখি তাহলে চলবে না। হয়তোবা এরকমভাবে লিখতে লিখতেই ভালো জিনিসের সৃষ্টি হয়ে যাবে। কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে সেটা আমাদের পাঠকদেরকে নিয়ে, কারণ আমাদের পাঠকরা একটু বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। তো একটি মেলায় যদি 5,000 বই বের হয়, এই 5,000 বইয়ের মধ্যে যদি 500ই ধরলাম যে পাঠযোগ্য, তার মানে 10% মাত্র বই হচ্ছে পাঠযোগ্য। তো এই পাঠযোগ্য বই খুঁজে বের করতে তাদের খুব বেগ পেতে হচ্ছে, এবং পাঠযোগ্য নয় এরকম বই হাতের কাছে পেয়ে কিনে নিয়ে গিয়ে পড়ে তারা পাঠ বিমুখ হয়ে যাচ্ছে, যেটা আমাদের সাহিত্যের জন্য খুব বেশি ক্ষতি করছে। আমাদের অভিভাবকরাও ছেলে মেয়েদেরকে নিয়ে মেলায় আসেন, খুব আগ্রহ নিয়ে আসেন, তারা হয়তো 10টা বই বেছে কিনে নিয়ে গেল। ওই 1000টা বইয়ের থেকে তো 10টা বই যে নিল, সেই 10টা বইয়ের মধ্যে কিন্তু ওই ভালো বই হয়তো বা একটাও আসে নাই, এবং উনি হয়তো বাসায় যেয়ে যখন ভালো করে পড়েন তার বাচ্চাদেরকে পড়ে আর বই পড়তে দেন না। ফরিদ আহমেদ, তাহলে পাঠকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে যদি আনতে হয় বইমেলাটিকে, আপনি মনে করেন যে প্রকাশনা খাতে কোনো বৈচিত্র্যতা দরকার আছে কিনা, বা কোন ক্যাটাগরির বই বেশি প্রকাশ হলে বা পাঠক তার বিশেষ করে বাচ্চা শিশুদের, নারীদের, পুরুষদের আকৃষ্ট করতে পারে, এ ধরনের কি আলাদা কোনো প্রকাশনার সব কিছুকেই কিন্তু আমরা বলছি যে অন্য যে কোনো ব্যবসার থেকে একটু ভিন্ন, একটু উচ্চ মার্গের, কিন্তু ওই প্রকাশক ব্যক্তিটার ক্ষেত্রে কিন্তু আমরা ওটাকে আনছি না। সেটাকে আনতে হবে, কারণ প্রকাশনা অন্য কোনো ব্যবসার সাথে এটাকে মিলবে না। সেই ক্ষেত্রে যেই লোকটি এই ব্যবসাটি করছেন সেই লোকটিকেও একটু ভিন্ন রুচির হতে হবে, ভিন্ন মানের হতে হবে, ভিন্ন মানসিকতার হতে হবে, এবং তার মধ্যে বাণিজ্যের যে ভাবটা, সেই ভাবটা কম থাকতে হবে। কিন্তু সেই জিনিসটা আমাদের এখানে নেই। আমাদের প্রকাশনা ব্যবসাটাও অন্য যে কোনো ব্যবসার মতো যে কেউ চাইলেই আসতে পারে। একটা ট্রেড লাইসেন্স করে একটা দোকান নিয়ে ব্যবসাটা শুরু করে দিল, কিন্তু এটা একটা ব্যবসা হয়, এটা কিন্তু আসলে সৃজনশীল প্রকাশনা হয় না। যার জন্য আমি বলি, আমি দাবিও করি যে আপনি ফেব্রুয়ারি বইমেলা 450 থেকে 500 প্রকাশনার স্টল দেখবেন, কিন্তু আপনি 200 জনের বেশি সৃজনশীল প্রকাশক খুঁজে পাবেন না। ফরিদ আহমেদ, আপনার কাছে আবার আসবো। আমি সাদাত হোসেন, যেটি ফরিদ আহমেদ বলছিলেন যে সৃজনশীল প্রকাশকের সংখ্যা হাতে গোনা, বা সেটির সংখ্যা হয়তো যেটি আমরা বইমেলায় দেখি তারও অনেক কম। পাঠকদের ধরে রাখা, যেটি ফরিদ আহমেদ প্রথমেই বলেছিলেন যে ধারাবাহিকতা রক্ষা করা, পাঠকদের ধরে রাখা, আমরা সারা বছরের জন্য কেন কোনো পাঠক তৈরি করতে পারি না, শুধুমাত্র ফেব্রুয়ারি আসলে একটি জমজমাট আয়োজনের দিকে তাকিয়ে থাকি? এইখানে দুর্বলতাটা কোথায়? এখানে একটা বিষয় যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, যে ফেব্রুয়ারি বইমেলা এখন এমন হয়েছে যে আমরা যে বইগুলি প্রকাশ করি, বেশিরভাগ বইগুলি এখন ফেব্রুয়ারি বইমেলায় প্রকাশ করার জন্য আমরা ব্যাকুলতা থাকি সারা বছরের প্রকাশ, সারা বছরে। এবং আমাদের লেখকরাও কিন্তু দেখা যায় মেলার আগে পাণ্ডুলিপি দিচ্ছেন, এর আগে দেওয়ার মানে তাদের মধ্যে আগ্রহটা কমে গেছে। আবার আরেকটা বিষয় আছে, যদি মিডিয়ার কথা বলি, মিডিয়া আমাদের যেভাবে ফোকাস দিচ্ছে ফেব্রুয়ারি বইমেলায়, সারা বছর কিন্তু তারা আমাদের এই ফোকাসটা দিচ্ছে না। বিজ্ঞাপনের ক্ষেত্রে বলেন, জাতীয় দৈনিকে যদি আমি একটা বিজ্ঞাপন দিতে যাই, বইমেলার সময় আমি একটা ছাড় পাচ্ছি, আমি সারা বছর পাচ্ছি না। নানা প্রতিবন্ধকতা আছে, কিন্তু আমি মনে করি বইয়ের ক্ষেত্রে সবারই এই ক্ষেত্রে একটু এগিয়ে আসা উচিত। মিডিয়ার কল্যাণে আমাদের বইমেলাটা এত ব্যাপকতা পেয়েছে কেন? মিডিয়ার একটা বিশাল ভূমিকা আছে। এই মিডিয়ার ভূমিকাটা যদি সারা বছর থাকে, এবং বিভিন্ন পত্রিকার ভূমিকাটা যদি সারা বছর থাকে, আমাদেরও যদি যে ভূমিকাটা সারা বছর বইমেলা বই বের করার প্রবণতাটা থাকে, তাহলে দেখা যাবে যে আমরা নতুন করে পাঠক পাচ্ছি। একেবারে যে বই হচ্ছে না, হয়তো 5% বা 2% বই এখনও বের হচ্ছে, কিন্তু এই পরিমাণটা সারা বছর ব্যাপী যদি হয়, পাঠকও বাড়বে আমি মনে করি, এবং সব দিকে সবার জন্য এটা লাভবান হবে। পাঠকের সংখ্যা বাড়ানোর যে উদ্যোগ বা কৌশল যেটি আপনি বললেন, সেটি আসলে অন্য সময় প্রকাশলিত পাঠক জানেও না, সে তাকে আকৃষ্টও করে না, একটু উপলক্ষ নিয়েই মানুষ হয়তো প্রকাশ করে। 21-এর বইমেলাতে পাঠকের সংখ্যা কি প্রতি বছর বাড়ছে? আপনি কি মনে করেন যে আপনার প্রকাশনার সেলিং পয়েন্ট থেকে কি বলে সেটা? 21-এর বইমেলায় আমরা শুধু বইমেলায় যে বিক্রিটা, সেটার উপরে আমি নির্ভর করে 21-এর বইমেলাকে আমি নির্ধারণ করি না। কারণ 21-এর বইমেলায় যে পাঠকটা আসছেন, উনি হয়তো 21-এর বইমেলা একটি বইও কিনছেন না, কিন্তু সারা বছরের মধ্যে তিনি বই কিনবেন, এবং তার এই যে এসে নানা ধরনের বই দেখা, নানা বৈচিত্র্যের বই দেখা, তার মধ্যে একটা বইয়ের কথা হয়তো মনে পড়লো, সে বইমেলার পরেও এটা কিনতে পারে। আমরা সারা বছরব্যাপী সেই পাঠকটা আমরা পাচ্ছি, সুতরাং এটার প্রভাবটা কিন্তু আমাদের বছরব্যাপী চলে। তো সেই হিসাবে এটার গুরুত্ব অনেক। সাদাত হোসেন, আমরা আর একটা বিরতি নেব, বিরতির পর আবার আসবো।
দর্শক, লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ফরিদ আহমেদ, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, কেমন চাই অমর একুশে বইমেলা। আপনি জানেন যে বইমেলার একটি বড় শঙ্কা থাকে যে সেটা হলো নিরাপত্তা নিয়ে। বইমেলার কয়েকটি ঘটনা আসলে সাধারণ পাঠক যারা যারা সৃষ্টিশীল কাজে বিশ্বাসী তাদেরকে অনেকটা ভাবিয়ে তুলেছে। সেই শঙ্কা থেকে আপনারা কি ধরনের কোনো নিরাপত্তাহীনতায় ভুগেন কিনা, বা কি উপলব্ধি আপনাদের যেবারের বইমেলা নিয়ে? যারা সুযোগ সন্ধানী তারা কিন্তু সব জায়গাতেই সুযোগ নেওয়ার চেষ্টা করে, এবং বইমেলার মতো এরকম একটি শান্তিপূর্ণ এবং মর্যাদাপূর্ণ বিষয় বা স্থানটিকেও কলুষিত করার যে সুযোগ তারা কিন্তু ছাড়তে চায় না। এবং এই মানসিকতার থেকেই এরকম দুই একটি ঘটনা ঘটেছে যা একেবারেই অনাকাঙ্ক্ষিত, বইমেলার ভিতরে ঘটাটা উচিত ছিল না। তবে হ্যাঁ, যখনই আপনার প্রগতিশীলদের সাথে অপ্রগতিশীলদের দ্বন্দ্ব, তখন তো প্রতিক্রিয়াশীলদের দ্বন্দ্ব, তখন তো বইমেলাকেই তারা ক্ষেত্র হিসেবে বেছে নেবে। এটা তো করার অবাক হওয়ার কিছু নেই। কিন্তু আমরা সে অবস্থা থেকে যথেষ্ট আমাদের উন্নতি ঘটেছে। আমরা কিন্তু সেই জায়গার থেকে মানসিকভাবেই হোক কিংবা অন্যান্য যে নিরাপত্তার দিক থেকেই হোক, আমরা সেটাকে এখন একটা স্থানে নিয়ে আসতে পেরেছি, এবং সেই জায়গাটা আমরা এখন বলবো যে শঙ্কা মুক্ত অনেকটাই। এবং বাংলাদেশে আসলে এখন প্রগতিশীলের যে চর্চা, সেই চর্চাটা এখন এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে এখন কিন্তু প্রগতিশীলদেরকে দাবিয়ে রাখা বা প্রতিক্রিয়াশীলরা তাদের উপরে চড়াও হওয়ার সময়টা আমি বলবো শেষ হয়ে গেছে কিংবা এটা কমে গেছে। সুতরাং এই ব্যাপারে আমাদেরকে আরও অনেক বেশি রকমের সচেতন থাকতে হবে, এবং যে কথাটা ঘুরে ফিরে আসছে সেটা আমাদের যে সৃষ্টিশীলতাটাকে বিকশিত করতে হবে, আমাদের মানসিক উৎকর্ষতাটা বৃদ্ধি করতে হবে। এবং সেগুলো হলেই কিন্তু এই ধরনের অপকর্ম বা দুর্ঘটনা আমরা দেখতে পাবো না ভবিষ্যতে। আর যেটি যেমন বললেন যে আমাদেরকে আরও সতর্ক বা সচেতন হতে হবে, এর বাইরে আসলে বইমেলা নিয়ে আরও বেশি আমাদের চিন্তার খোরাক জাগায়, বা সে ধরনের প্রকাশনা বা জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বা পরিবার থেকে সমাজ থেকে যে একটি আগ্রহ বা সেই ফাউন্ডেশনের জায়গায়, মানে সেইখানে যে আমাদের ভিত্তি দরকার, সেই ভিত্তিমূলে কি কোনো পদক্ষেপ নেওয়া প্রয়োজন আছে কিনা? আমাদের কিন্তু এই বিষয়টির মধ্যে একটু কমতি রয়ে গেছে। আমরা অনেক ভালো ভালো কাজ শুরু করি, কিন্তু সেটাকে নার্সিং করা, সেটাকে যে ডেভেলপমেন্টে নিয়ে যাওয়া, এই কাজটি আমরা খুব ভালোভাবে করতে পারি না। এটা আমরা একেবারে জাতীয়ভাবেই ব্যর্থ এই কাজের মধ্যে। সেক্ষেত্রে বইমেলাকে আমি বলবো যে অনেকটা এগিয়ে আছে, যে বইমেলার ধারাবাহিকতাটা অন্তত অক্ষুণ্ণ আছে। এবং আমরা যদি পাঠক বৃদ্ধির কথা বলি, বইমেলা কেন্দ্রিক, যেটা অনেকে দোষারোপও করে যে বইমেলা কেন্দ্রিক পাঠক, তারপরেও তো বইমেলা কেন্দ্রিক পাঠক তৈরি হচ্ছে, অর্থাৎ বইমেলা কিন্তু সেই কাজটি করতে পারছে। এখানে মূল কাজ যেটা করা দরকার ছিল, সে কাজটা হচ্ছে একাডেমিক কাজ, অর্থাৎ পরিসংখ্যান কিছু তৈরি করা দরকার ছিল, যেটা খুবই সহজ। এবং বইমেলার মধ্যে পরিসংখ্যান করা, গবেষণা করাও খুব সহজ ব্যাপার। এত লোকের সমাগম হয়, সব ধরনের লোক আসেন, এবং যারা আসেন তারা একটা পর্যায়ের শিক্ষিত লোক, তারা কথা বলতে পারেন, তারা তথ্য দিতে পারেন, কিন্তু আমরা সেই কাজটি করতে পারছি না। আমাদের এইখানেই কিন্তু গবেষণা করে আমাদের সাহিত্যকে অনেক উপরে নিয়ে যাওয়া সম্ভব ছিল। হ্যাঁ, কারণ এখানে যে পাঠকরা আসছে তাদের রুচি কী ধরনের, তারা সাহিত্য চায়, কী ধরনের তারা বই চায়, কী ধরনের অসুবিধাগুলো আছে আমাদের সাহিত্যের, কমতিগুলো কী আছে, বিশ্ব সাহিত্যের কী জিনিসগুলো আমরা আমাদের এখানে পড়তে চাই, কিংবা আমাদের কোন জিনিসগুলো বাইরে যাওয়া দরকার, সমস্ত গবেষণা কিন্তু এক মাসে বইমেলায় হয়ে যেতে পারে। এক বছরে সারা দেশে ঘুরে ঘুরে যে গবেষণা সম্ভব নয়। কিন্তু এই গবেষণার জন্য আমাদের দেশে প্রতিষ্ঠানও আছে। কিন্তু দেখেন, অন্য বিভিন্ন বিষয় নিয়ে আমাদের বিভিন্ন এনজিওগুলো গবেষণা করে, কিন্তু বইমেলার কোনো গবেষণাপত্রের কথা আপনিও শুনেছেন বলে মনে হয় না, আমি দেখি। ফরিদ আহমেদ, আরেকটি বিষয় যে বিশ্বের
সব নামকরা বিখ্যাত লেখক সাহিত্যিক যারা আছে, যাদের বই বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে থাকে, বাংলা ভাষায় সেই অনুবাদ প্রক্রিয়াটা আসলে কতটা হয়? অথবা আমাদের যেসব প্রথিতযশা লেখক সাহিত্যিক আছেন, তাদের বই অন্য ভাষায় অনুবাদের এই কার্যক্রমটা কি কতটা মানে সহজযোগ্য করার জন্য মানুষের কাছে সেটি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সেখানে প্রকাশকরা আসলে কি করছে? বিদেশি ভাষার বই বাংলা ভাষায় অনুবাদ করা এবং সেই অনুবাদ পাঠ করা, এই দুটোর ক্ষেত্রে আমাদের যথেষ্ট আগ্রহ আছে। আমাদের অনুবাদকও অনেক আছেন, আর আমাদের পাঠকও, অনুবাদ বইয়ের ক্রেতা পাঠকও আছেন। এই কাজটি কিন্তু অল্প হলেও হচ্ছে, যদিও বৃহৎভাবে হচ্ছে না। তার মূল কারণটা হচ্ছে একটা আর্থিক এবং আইনগত ব্যাপার রয়ে গেছে, কপিরাইটের ব্যাপারটা। এটা হচ্ছে, এটার সাথে আইন যেরকম জড়িত, অর্থ সেরকমভাবে জড়িত। এটা আমাদের জন্য একটু কঠিন। তারপরও যে যতটুকু অনুবাদ হচ্ছে যথেষ্ট, কিন্তু ওই জায়গাতে আমাদের কমতি, মানে কি আমরা একেবারেই অনেক নিচে রয়েছে, যে আমাদের বইগুলো বিদেশি ভাষায় অনুদিত হচ্ছে না। এক্ষেত্রে আসলে বিদেশিদের আগ্রহ থাকতে হবে। আমরা প্রায় সব প্রকাশকই কম বেশি ইংরেজি ভাষায় আমাদের লেখকদের বই প্রকাশ করেছি। এমনকি আমি স্প্যানিশ ভাষার বইও প্রকাশ করেছি, আমাদের এখানে সুইডিশ ভাষার বইও কিন্তু প্রকাশ হয়েছে। কিন্তু আসলে এইখানে ইংরেজি বই প্রকাশিত হয়ে আমারই পাঠকরা সেই ইংরেজিটা পড়ায় তো কোনো আমাদের হচ্ছে না, প্রচার হচ্ছে না। আমাদের আসলে ওই কাজটি করা খুব দরকার, যেটা আমি বলি সবসময়, যে আমাদের একটি বই যদি সেটা ইংরেজিতে হয়, তাহলে ইংরেজি ভাষাভাষী দেশের কোনো লোককে দিয়ে অনুদিত হতে হবে এবং ওই দেশে এটা প্রকাশিত হতে হবে। ঠিক স্প্যানিশ ভাষায় যদি কোনো বই প্রকাশিত হয়, তাহলে যেরকম ধরুন আমার খুব ভালো করে জানি যে সুইডিশ ভাষায়, সুইডেনে আমাদের কিছু বাঙালি আছেন, তারা ওইখানে কিছু বই অনুবাদ করছেন সুইডিশ ভাষাতে, করে আমাদের এখানে এসে প্রিন্ট করে নিয়ে যাচ্ছেন। এতে কিন্তু দেশের কোনো কাজ হচ্ছে না। আসলে ওই বাংলার বইটাকে সুইডিশ ভাষায় অনুবাদ সুইডিশ কোনো প্রকাশক সংস্থাকে সংযুক্ত সেখান থেকে করে এই প্রচারটা, এবং এর জন্য আমাদের শুধু প্রকাশকদের না, এর জন্য লেখকদের এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক যে বইমেলাগুলো যখন যাই, তখন তো দেখি যেখানে কপিরাইট বিক্রি হচ্ছে, সেই কপিরাইট বিক্রির জন্য যে প্রচার, আপনি একজন লেখককে দেখা যায় তার দুই সাইডে সেই দুইজন কপিরাইট এজেন্সিকে নিয়ে, দুই ভাষার দুই কপিরাইট এজেন্সিকে নিয়ে তিনি প্রতিটা স্টলে স্টলে ঘুরছেন এবং উনি তার নিজের প্রচার করছেন যে আমার অমুক নাম, এই বইটার এটা হচ্ছে সারাংশ। ঠিক এইভাবে কিন্তু কপিরাইট সারা বিশ্বে এই বইমেলাগুলোকে কেন্দ্র করে বিক্রি হয়। আমরা আসলে আমাদের একটা বৃহত্তম সেই আইডিয়াটি আমরা জানি না, এবং এই আইডিয়াটাকে আসলে প্রাথমিকভাবে সব কিছু আমরা সরকারের উপর চাপিয়ে দেই বা দাবি আশা করি সরকারের উপরে সব কিছু আশা করলে হবে না। আমাদের বিভিন্ন ধরনের, যে আমি বললাম যে এনজিওরা আছে, বিভিন্ন বিষয় নিয়ে তারা কাজ করে এবং এই বিষয়ে তারা ফান্ডও পায়। তো এই যে সাহিত্য প্রকাশনা মেধা, এগুলো নিয়ে কিন্তু তারা কেউ কাজ করছে না, এমনকি আমাদের দেশ থেকে কোনো আগ্রহী লোকও তৈরি হচ্ছে না। এই ক্ষেত্রগুলো নিয়ে আসলে কিছু কাজ করা উচিত। জি, ফরিদ আহমেদ, আপনার কাছে আবার আসবো আমি। সাদাত হোসেন, যেটি ফরিদ আহমেদ বলছিলেন যে সরকারের কাছে সব কিছু আমরা দাবি করি বা নিজের থেকেও কিছু করা উচিত, কিন্তু নীতি সহায়তা দেওয়া বা বিশেষ করে বাইরের দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা লেখকদের লেখা নিয়ে আসা, আমাদের লেখকদের লেখা পৌঁছে দেওয়া, এই ক্ষেত্রে তো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আছেন বা অন্য সরকারি বিভিন্ন দপ্তর আছেন, তারা তো সহযোগিতা করতে পারেন। সেই সহযোগিতা আপনারা কতটুকু পান? যেমন অনুবাদের ক্ষেত্রে আমি যেটা মনে করি যে সহযোগিতাটা বলতে, যে ধরনের আইনগুলি আছে, আইনগুলি আরও সহজতর হওয়া উচিত। কারণ একটা অনুবাদের ক্ষেত্রে রয়্যালিটি প্রদানের ক্ষেত্রে যে ধরনের প্রতিবন্ধকতা বা যে নিয়মগুলি পার করে আমাদের এই কাজগুলি করতে হয়, দেখা যায় যে তখন আমরা অনুৎসাহিত হই যে এতগুলি ধাপ পার করে একটা বই করবো, সেই বইটা বিক্রি হবে কি না, বা এতগুলি টাকা খরচ হবে। তো সেই হিসাবে এই দিকে আমাদের একটু দৃষ্টি দেওয়া দরকার যে এটা আরও সহজতর করে কিছু করা যায় কি না। আর আমাদের আসলে অনুবাদ সাহিত্য, আমাদের দেশে বিভিন্ন দেশের বই অনুবাদ হচ্ছে, কিন্তু এই হওয়াটা ওই পরিমাণ অনুমোদিত ক্ষেত্রে হচ্ছে না, যে সব নিয়ম পালন করে যেভাবে হওয়া দরকার সেভাবে হচ্ছে খুব কম। কিছু অনুবাদ আছে যেগুলো আমরা তাৎক্ষণিকভাবে পাই না, হয়তো 1 বছর 2 বছর পরে পাচ্ছি, যেটি হয়তো বাইরে প্রকাশ হয়েছে, মানে সাথে সাথে আমরা এই ধরনের পাই না। এইখানে আসলে সংকটটা কোথায়? না, এখানে তো অনুবাদকের ঘাটতিও আছে। ধরেন একটা বই অনুবাদ করতে গেলে যে ধরনের অনুবাদক আমাদের দরকার, এই ধরনের অনুবাদও প্রচুর নাই।
মানে স্বল্পতা আছে। একটা ভালো বই, ভালো লেখকের বই ভালোভাবে অনুবাদ করতে বললে সেই মানেরই অনুবাদক প্রয়োজন। কিন্তু আমাদের তো প্রচুর অনুবাদ হয়, কিন্তু অনেক অনুবাদ যে আপনি পড়ার অযোগ্য, এবং প্রচুর বই বের হচ্ছে। অনুবাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা তৈরি হয়েছে। তো এখানে আরও সচেতনভাবে যদি অনুবাদ করে বা যারা যোগ্য তাদের দ্বারা যদি বই অনুদিত হয়, সেই বইগুলি সাহিত্যের ক্ষেত্রে কাজে দেবে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে অনুবাদ ছাড়াও সরাসরি কি আপনারা সেই সব বই প্রকাশ করতে পারেন যেটা বাইরে থেকে আসেন, বা আপনাদের সেই আগ্রহের জায়গা কি থাকে তখন, যে বাইরের কোনো লেখকের? বাইরের কোনো লেখকের যদি সেই ভাষায় বই করা হয়, মানে সেটা তো সরাসরি করা যায়, কিন্তু সেইটা করলে আমাদের তো মার্কেটটা যোগাযোগটা ওই তো পরিমাণ নেই। মানে ওই অনুবাদ একটা সেম বই করে তো আমাদের এখানে কোনো মানে সেই পরিমাণ আমরা আউটপুট পাঠক পাচ্ছি পাওয়া না, যাবে না। সেই কারণে আমাদেরও আগ্রহ অতটা থাকে না। সাদাত হোসেন, যেটি আরেকটি বিষয় সেটি হচ্ছে যে পড়ার অভ্যাস তৈরি করা, শিক্ষার্থীদের পড়ার ক্ষেত্রে আগ্রহী করে তোলা। আপনি জানেন যে সারা বাংলাদেশেই কিন্তু সরকারের পাঠাগার আছেন, লাইব্রেরি আছেন, যেখানে গিয়ে তো শিক্ষার্থীরা পড়ার সুযোগ পেতে পারেন। এই যে একটি প্রক্রিয়া, সরকার থেকে আপনি কি মনে করেন যে এরকম কোনো একটা উদ্যোগ নেওয়া উচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে? এই ক্ষেত্রে জি, না অবশ্যই বলেন, যে ভালো উদাহরণ। আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় গ্রন্থ কেন্দ্র কিন্তু বাংলাদেশের যে পাঠাগারগুলো আছে সেগুলো নিয়ে কাজ করে। গণগ্রন্থাগার অধিদপ্তরে প্রতিটা জেলায় 64টা জেলায় 64টা গণগ্রন্থাগার আছে, সেটা হচ্ছে সরকারি। আর সারা বাংলাদেশে 1200 পাঠাগার, বেসরকারি পাঠাগার আছে, শুধু সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রাপ্ত আর কি, অনুমোদন প্রাপ্ত। তার বাইরেও আরও আছে। তো জাতীয় গ্রন্থকেন্দ্র এইসব পাঠাগারগুলো বিভিন্ন কর্মকাণ্ড করে, এবং সেই সব পাঠাগারের যে লাইব্রেরিয়ান তাদেরকে অনেক ট্রেনিংও দেয়, এবং বিভিন্ন সময় ট্রেনিং কোর্সে আমি ক্লাসও নিয়েছি। এবং এই ক্লাস নেওয়ার সুবাদে তাদের সাথে আমার অনেক কথাবার্তা হয়েছে, তাদেরকেও আমি উৎসাহিত করার চেষ্টা করেছি। তো হ্যাঁ, এইখানেও পৃষ্ঠপোষকতার একটু অভাব আছে, কারণ আমাদের যে গ্রামে গঞ্জে বা একদম মফস্বল শহরের যে পাঠাগারগুলো আছে, সেই পাঠাগারগুলোর জন্য কিন্তু যথেষ্ট অর্থ বরাদ্দ নেই, এবং খুবই ওই এলাকার খুবই উৎসাহী আগ্রহী কোনো একজন ব্যক্তি নিজে কিন্তু পাঠাগারটি চালাচ্ছেন, তৈরি করেছেন এবং চালাচ্ছেন। বছরে একবার হয়তো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে কিছু বই অনুদান হিসেবে পায়, কিছু টাকা পায়, এবং বছরে 2-1বার হয়তো ট্রেনিংয়েরই পায়। কিন্তু একটি পাঠাগারের যে পাঠাগারে শুধু বই রাখলে হবে না, সেখানে কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ড থাকতে হবে, যেটা বিদেশের সবগুলো পাঠাগার করে থাকে। ওই এলাকা ভিত্তিক তারা হয়তো বা সপ্তাহে 1-2 দিন করে সাহিত্য আলোচনা করবে, বইয়ের উপর আলোচনা করবে, কিংবা যা আছে যদি 2-একটা গানেরও অনুষ্ঠান করা যায়, যেন পাঠাগারটাকে সংস্কৃতির কেন্দ্রে পরিণত করতে পারে। এবং এই কাজটি করতে পারলে কিন্তু বই পাঠ আন্দোলন, যেটাকে আমরা পাঠাগার আন্দোলন বলি, পাঠাগার আন্দোলন খুব সহজ হয়ে যায়। যেসব পাঠাগারের সামর্থ্য আছে তা করতে পারছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেই সামর্থ্য নেই। আমাদের দেশের যে বিত্তমান লোকরা আছে, বিত্তমান লোকরা দেখবেন যে শীতের সময় কয়েক লক্ষ টাকার কম্বল বিতরণ করবে, কারণ ওটা আবার খুব সুন্দরভাবে ক্যামেরাতে দেখা যায়। কিন্তু কয়টা বিত্তমান লোক পাবেন যিনি একটি পাঠাগার তৈরি করেছেন তার এলাকায়? আমাদের দেশের প্রচুর লোক ধর্মীয় কাজ করছেন, মসজিদ তৈরি করছেন তার এলাকাতে, সুন্দর সুন্দর সুরম্য অট্টালিকার মসজিদ হচ্ছে, বাট একটা ছোটোখাটো পাঠাগার কজনে তৈরি করেছেন? করেননি। এই জিনিসগুলো আসলে আমাদের আবেদন করারও বোধহয় কমতি আছে, আমরা সেরকমভাবে বোধহয় আবেদনও করতে পারিনি, কিংবা হতে পারে যে আমাদের লোকজনের আগ্রহ নাই। সেটাতে আসলে আমরা যারা সংস্কৃতি সাথে জড়িত আছে, আমরা যারা প্রকাশনা করি, আমাদের নিজেদেরও ব্যর্থতা এই ক্ষেত্রে আছে, এটা অস্বীকার করলে হবে না। এবং আমি যদি বলি, তাহলে আমাদের রাজনীতিবিদরা অনেক সফল, তারা তাদের এলাকাতে প্রচুর রাজনৈতিক কর্মী গড়ে তুলতে পেরেছেন, কিন্তু আমরা যারা বই পাঠ নিয়ে কাজ করি, প্রকাশনা বা লেখক, তারা আমাদের এলাকায় কিন্তু সেইভাবে পাঠক তৈরি করতে পারি নাই। ব্যর্থতার দায়ভার আমাদেরকেও নিতে হবে। তবে এইটাও ঠিক যে এইখানে পৃষ্ঠপোষকতার জন্য যারা বিত্তশালী, যারা এনজিও, সরকার, তাদের সবারই এগিয়ে আসা দরকার, না হলে কিন্তু একটা মেধাসম্পন্ন জাতি গড়ে উঠবে না, যাবে না। ফরিদ আহমেদ, আমাদের হাতে সময় কম, আমরা আলোচনা শেষ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য। মোহাম্মদ সাদাত হোসাইন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।